আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শাহবাগে অবস্থান শিক্ষার্থীদের, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। তৃতীয় দিনে গড়ালো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন, অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কোটা আন্দোলনের উপর ভর করে রাজনীতির মাঠ খোলা করার চেষ্টা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। ডক্টর ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলা আপিল ট্রাইব্যুনালে দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের, সাজা কখন স্থগিত হয় না উচ্চ আদালতের পর্যবেক্ষণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে বৃহস্পতিবার আবারও অবস্থান কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড় ছেড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আপিল বিভাগ থেকে শিক্ষার্থীদের পক্ষে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানান আন্দোলনকারীরা। এর আগে বিকেল 3:30 থেকে 5টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিকেলে প্রায় 2 ঘণ্টা বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হোমেন চিস্তির রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে কিনা এ বিষয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত শুনানি হবে। কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর তারা শাহবাগ মোড় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজট ছড়িয়ে পড়ে রাজধানীতে। আমাদের মূল কথা হচ্ছে 56% কোটা বাতিল করে একটি ন্যায্যপূর্ণ রায়ের মধ্য দিয়ে যেন আগামীকাল হাইকোর্ট শুনানি তারা দিয়ে থাকে। মেধা যার চাকরি তার, যোগ্যতা ভিত্তিক বাংলাদেশ হবে। আমরা আসলে বর্তমানে আন্দোলন করে যাচ্ছি এই কোটা ব্যবস্থাটার বিরুদ্ধে, এবং 18 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্র যাতে আবার পুনর্বহাল করা হয়। একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেন বিকেল 3টার দিকে। তারা সড়ক অবরোধ করলে ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই দাবি এখনই আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আসলে যে রায়টা দেওয়া হয়েছিল কোটার 10% কোটা থাকবে, এটার বিপরীতে যদি কোনো কিছু হয় আজকে 3 ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করা হয়েছে। এর আগে কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড সহ বেশ কয়েকটি সংগঠন। কোটা পুনর্বহাল না করা হলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার হুমকি দেন তারা। মুক্তিযোদ্ধা কোটা যদি পুনর্বহালের রায় কার্যকর করা না হয়, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড সহ মুক্তিযুদ্ধ ভিত্তিক সকল সংগঠন বা সবচেয়ে এর চেয়ে বড় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে। প্রয়োজনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে পরিপত্র জারি করে সরকার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা। তৃতীয় দিনে গড়িয়েছে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আন্দোলন। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্ষোভে ফুঁসছেন তারা। টানা কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো। এতে চরম ভোগান্তির শিকার শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনকারী শিক্ষকদের আগামীকাল বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। শিক্ষকদের দাবি উপেক্ষা করে প্রত্যয় স্কিম চালু করে সরকার। এতে ক্ষোভে ফুঁসছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। পেনশন নীতি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো মিছিল স্লোগানে সরব হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি পালন করেন কর্মকর্তারা, আর কলা ভবনে অবস্থান নেন শিক্ষকরা। প্রত্যয় পেনশন স্কিম বাতিল, শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি সহ 3 দফা দাবিতে কর্মবিরতির ডাক দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা শিক্ষকদের। কাজে ফিরবেন না কর্মকর্তা, কর্মচারীরাও। পেনশন স্কিমই বলছি না, আমরা বলছি এটা লাইফ ইন্স্যুরেন্স। যতক্ষণ পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহকে এই প্রত্যয় স্কিম থেকে
বাদ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা জাস্ট কলম বিরতি যদি দেই তাহলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অচল হয়ে যাবে, কারণ আমরা কাজ না করলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে। শিক্ষার্থীরা যেহেতু হ্যাম্পার হচ্ছেন, আমরা ওটা চিন্তা করছি, কিন্তু সরকারকেও ওটা নিয়ে ভাবতে হবে। যে সুযোগ শিক্ষকরা পাচ্ছিলেন সেই সুযোগ যাতে হরণ করে নেওয়া হয়। টানা কর্মবিরতি কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম। এ অবস্থায় সরকার আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চেয়েছে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এই নেতা। আমাদের দাবিগুলো পূরণ করা হয় তাহলে আমরা অবশ্যই ক্লাসে ফেরত যাব এবং শিক্ষার্থীদেরকে জন্য আমরা ওপেন করে দিব সবকিছু। সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব কথা বলেছেন, আমাকে বলেছেন যে আপনার ফেডারেশন কয়েকজন কর্মকর্তা নিয়ে আপনি আমার সাথে আসেন, কথা বলেন। যদিও শিক্ষকদের এই দাবিকে অযৌক্তিক বলে আসছেন অর্থমন্ত্রী, মন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যানের আহ্বান জানান আন্দোলনকারীরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রত্যয় স্কিমের নামে সরকার শিক্ষকদের বঞ্চিত করে অনাহারের দিকে ঠেলে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুর্নীতি লুটেরাদের অর্থ ফেরত এনে শিক্ষকদের পূর্ণাঙ্গ পেনশন সুবিধা চালুর দাবি জানান তিনি। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, রেল ট্রানজিটের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেওয়ার চক্রান্ত এদেশের মানুষ মেনে নেবে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযানের নামে ক্ষমতাসীনরা মানুষের সাথে প্রতারণা করছে অভিযোগ করে রিজভী বলেন, সরকারের প্রশ্রয়ে আজিজ বেনজিরের সৃষ্টি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে হামলা ও নির্যাতনের অভিযোগ আনেন তিনি। শিক্ষা এবং শিক্ষকের উপর সবচেয়ে বেশি আক্রোশ আওয়ামী সরকারের। যেভাবে আপনার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার যে কোয়ালিটির যে কি ধস নেমেছে সে বলার অপেক্ষা রাখে না। এখন শিক্ষকদের যে ন্যায্য পাওনা যেটি তারা চলে এসছে, এখন প্রত্যয় স্কিমের নামে তারা সেটিকে কার্টেল করছে, তাদেরকে আরও অনাহারের দিকে, তাদেরকে আরও বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ারই একটা বন্দোবস্ত করছে। কই যারা টাকা পাচার করেছে, ঋণ খেলাপি, ওই তাদের টাকা কেড়ে নিচ্ছেন না কেন? তাদের টাকা কেড়ে নিয়ে তাদের ফুল পেনশনের ব্যবস্থা করতেন শিক্ষকদের। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি রাজনীতির মাঠ ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাভার এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ শীর্ষ নেতারা তাদের পথ হারানোর আতঙ্কে রয়েছেন। মন্ত্রী সচিবরা সৎ হলে মন্ত্রণালয় থেকে দুর্নীতিবাজরা পালাতে বাধ্য বলেও মনে করেন ওবায়দুল কাদের। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপি সন্ত্রাসী দল, তারা নির্বাচনে না এসে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। খালেদা জিয়ার মুক্তি বিএনপি চায় না বলেই আদালতে না গিয়ে আন্দোলন করছে। এসব বাদ দিয়ে বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। যে কোনো মুহূর্তে ছবল মারতে পারে, এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করার জন্য মাঠ উত্তপ্ত করার মাধ্যমে আবার নতুন ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। আমি কিন্তু বিএনপিকে বলতে চাই যে আপনারা এগুলি কিছু করে আপনাদের কিন্তু কোনো লাভ হবে না। আপনারা যদি রাজনীতি করতে চান তাহলে সুস্থ রাজনীতি করেন, আগামী নির্বাচনের জন্য আপনারা তৈরি হন। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে বিএনপি বেপরোয়া চালক, কখন কোথায় দুর্ঘটনা ঘটায় কেউ তা জানে না। লন্ডন থেকে রিমোট দিয়ে বিএনপি চলে। দলের নেতারা এখন পদ হারানোর ভয়ে রয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ফখরুল সাহেবও শান্তিতে না, বড় বড় নেতারা সবাই এখন আতঙ্কে আছে। তার এক আতঙ্ক, কখন কার গদি খেয়ে ফেলে সেই ভয়ে সবাই থর থর করে কাঁপছে। জনপ্রতিনিধিদের সৎ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ। মন্ত্রী যদি সৎ, সচিব যদি সৎ, ওই মন্ত্রণালয়ে দুর্নীতি থাকতে পারে না।
আজকে আমরা জনপ্রতিনিধিরা যদি সৎ থাকি তাহলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে। তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে আগামী অক্টোবর থেকে দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর করবেন বলেও জানান ওবায়দুল কাদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পদ্মা সেতু দিয়ে গত 2 বছরে পারাপার হয়েছে 1,27,00,000 যানবাহন। টোল আদায় হয়েছে 1,661 কোটি টাকা। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান ক্যাবিনেটের সমন্বয় সচিব মাহমুদুল হোসাইন খান। শুক্রবার পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট বিআরটি পদ্মা সেতু বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ গত 30 জুন 2024 শেষ হয়ে গিয়েছে। এই সমাপ্তি উপলক্ষে মাওয়া প্রান্তে একটা সুধী সমাবেশে আয়োজন করা হয়েছে। এই সুধী সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। বাজেট 5 কোটি টাকার উপরে বিধায় কিন্তু এখানে এসেছে। গত 2 বছরে এই সেতু দিয়ে প্রায় 1,27,00,000 যান পার হয়েছে। 29 জুন 2024 তারিখ পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে 1,661 কোটি টাকা। সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের রূপান্তরের উপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি উপস্থাপনা প্রত্যক্ষ করে দেশের স্বাস্থ্য খাতের আরও উন্নয়নের উপর জোর দেন তিনি। এ সময় চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখার পাশাপাশি প্রয়োজন ভিত্তিতে সরকারি হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম ক্রয় করার নির্দেশ দেন। চিকিৎসা সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করার কথাও বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থাপনা প্রত্যক্ষ করে সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচি এগিয়ে নিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় চীনের ভূমিকাকে আরও বেগবান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একাডেমির জার্নাল প্রকাশ, ডিজিটাল লাইব্রেরি এবং ওয়েবসাইটের উদ্বোধন শেষে তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে বাংলাদেশের উন্নয়ন। সৌদিতে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের অনেকের কাজের বৈধতা না থাকায় রেমিটেন্স প্রবাহ কমেছে বলে উল্লেখ করেন তিনি। কাজের ক্ষেত্রে সৌদিতে বাংলাদেশি শ্রমিকদের হয়রানি বন্ধে 2 দেশের মধ্যে টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। চায়না আমাদের একটি বড় উন্নয়ন সহযোগী দেশ। আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে এবং আমাদের নানা ক্ষেত্রে উন্নয়ন অভিযাত্রাকে আরও বেগবান করার ক্ষেত্রে চায়না সফরটি অবশ্যই গুরুত্বপূর্ণ। ভারতের কখনো কোনো আপত্তি নাই। ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ, বান্দরবান, কুড়িগ্রাম, নেত্রকোনা সহ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব জেলার হাজার হাজার পরিবার। গবাদি পশু পরিবার পরিজন নিয়ে বাঁধ এবং আশ্রয় কেন্দ্রে উঠেছে বানভাসী মানুষেরা। পাহাড়ি ঢলে ডুবে গেছে জমির ফসল, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারের উখিয়ায় মারা গেছে এক শিশুসহ 2 জন। বান্দরবানের সাথে রুমার সাথে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তৃতীয়বারের মতো বন্যার পানিতে ডুবেছে সিলেট। জেলার সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জের বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে উঠেছে বানভাসী প্রায় 8,000 মানুষ। এদিকে সিলেটে বুধবার সকাল 9টা পর্যন্ত 24 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগামী 4 দিন এ ধরনের ভারী বৃষ্টি হবে। এতে জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। পানি হঠাৎ করে আইছে, আমরা ঘুমো আসলাম, সব সম্পূর্ণ লইয়া গেছে গিয়া। হবিগঞ্জে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এর ফলে দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে জেলায়। পানির তোড়ে 3টি স্থানে নদীর পাড় ভেঙে বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে।
পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 250 থেকে 300 মিলিমিটার বৃষ্টি হয়। নদী, খাল ও হাওর উপচে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদী তীরবর্তী মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। শহরের ধারারগাঁও, গুদারগাঁও ও নতুন ব্রাহ্মণগাঁও সড়কের 9টি স্থান ভেঙে পৌরসভার এলাকা ডুবে গেছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েই চলেছে। ডুবে গেছে নিম্নাঞ্চল। গত রোববার থানচিতে নৌকা ডুবে নিখোঁজ 2 শিক্ষার্থীর এখনও সন্ধান মেলেনি। নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালাতে পারছে না ফায়ার সার্ভিস কর্মীরা। এদিকে সড়কের ওপর পাহাড় ধসে পড়ায় বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড় ধসে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় গত 3 দিন ধরে রুমা উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। প্রাণহানির আশঙ্কায় পাহাড়ের পাদদেশ থেকে লোকজনদের সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। যাহারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থান বা ঘরে বসবাস করছেন তাদেরকে সতর্কতা অবলম্বন করে নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উখিয়ার ক্যাম্পের 8 ও 9 নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় প্রাথমিকভাবে দুর্ঘটনায় মারা যাওয়াদের নাম পরিচয় জানা যায়নি, তবে 2 জনের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা। কুড়িগ্রামে 16 নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদ নদী তীরবর্তী চর ও বসতভিটায় পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। অনেক পরিবার গবাদি পশু সহ বন্যার নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। শেরপুরে বৃষ্টি কমে আসায় পানি নামতে শুরু করলেও আটকা পড়েছে শত শত পরিবার। ঢলের পানির তোড়ে গ্রামীণ রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পাহাড়ি ঢলে ভেসে গেছে প্রায় 450 হেক্টর জমির ফসল। গত 4 দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার সকল নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে দ্বিতীয়বারের মতো বন্যার পানিতে ভাসছে জেলার হাজার হাজার মানুষ। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। ডক্টর ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলা আপিল ট্রাইব্যুনালে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ডক্টর ইউনূসের 6 মাসের সাজা ও দণ্ড শ্রম আপিল ট্রাইব্যুনালের স্থগিতের আদেশ বাতিল করে পূর্ণাঙ্গ রায় এই আদেশ দেয় সর্বোচ্চ আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আপিল বিচারাধীন থাকা অবস্থায় দণ্ড স্থগিতের কোনো বিধান নেই। ডক্টর ইউনূসের সাজা কার্যকর থাকবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাসের কারাদণ্ড দেয় শ্রম আদালত। সাজার বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে ডক্টর ইউনূসের আপিল আমলে নিয়ে 6 মাসের সাজা ও অর্থদণ্ড স্থগিত করে ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে শ্রম ট্রাইব্যুনালের আদেশ স্থগিত করে হাইকোর্ট। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এতে বলা হয়, মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ড স্থগিতের কোনো সুযোগ নেই। এই জাজমেন্টের মধ্যে কথা হলো, সাজা কখনো স্থগিত হয় না। যেটা অন্যায়ভাবে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল সেখানে সাজা স্থগিত করে দিয়েছেন। হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে, আপিল শুনানি হবে। ওনারা এটাকে কালক্ষেপণ করার জন্য অসৎ উদ্দেশ্যে ওনারা এখন বলছে যে আমরা আপিল করব। করেন, আমাদের আপত্তি নাই। যেখানেই যাবেন সেখানে আমরা কন্টেস্ট করব। যেখানেই ইউনূস সেখানেই কলকারখানা প্রতিষ্ঠান। আইনি লড়াই কাউকে ছাড় দেওয়া হবে না। এ মামলায় যে রায় দেয়া হয়েছে এটা সম্পূর্ণ অবৈধ দাবি করে ডক্টর ইউনূসের আইনজীবী বলেন, ধারা অনুযায়ী এ মামলায় শাস্তি দেওয়ার কোনো বিধান নেই। 50 পাতার রায় হলো এবং এই রায় হলো এবং বলা হলো দ্রুতপদে নিষ্পত্তি করা হোক। আমরা অ্যাপিলেট ডিভিশনে চেম্বার জজে যাব, তখন সেকশন বলছে আপনার পিসি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আপনি নকল পাবেন না। তাহলে ডক্টর ইউনূসের মতো লোককে হাইকোর্টে কি হয়েছে এটা দেখার কি তার অধিকার নাই? এইটা বড় অন্যায়। আজকে আইনের কাছে বাংলাদেশে অসহায় হয়ে গেল। সারা বিশ্ববাসী জানবে
যে ডক্টর ইউনূসের জন্য বাংলাদেশের আইন ভিন্নভাবে পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার জামিন শুনানির জন্য শ্রম আপিল ট্রাইব্যুনালে যাবেন ডক্টর ইউনূস। গত 16 এপ্রিল ডক্টর ইউনূসকে 23 মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এরপর 4 জুলাই পর্যন্ত তা বাড়ানো হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সরকারিভাবে নগদ প্রণোদনা বাড়ালে রেমিটেন্সে আরও ইতিবাচক প্রভাব পড়ত বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাজেটে প্রণোদনার হার 5% উন্নীত করা গেলে উচ্চ মূল্যস্ফীতির এই বাজারে প্রবাসীরা স্বস্তি পেতেন। এতে আগামীতে বছরে 30 থেকে $35 বিলিয়ন রিজার্ভ পাওয়ার সম্ভাবনা সুনিশ্চিত হতো। তবে প্রণোদনার হার বাড়ানোর সুযোগ এখনও আছে বলে জানিয়েছে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রপ্তানি খাতকে পেছনে ফেলে এখন দেশের অর্থনীতির প্রাণের সঞ্চালক হয়ে উঠেছে প্রবাসী আয়। কিন্তু ব্যাংকের চেয়ে বেশি প্রবাসী আয় হুন্ডিতে আসছে বলছে বাংলাদেশ ব্যাংক। 2019-20 অর্থবছরে হুন্ডি নিরুৎসাহিত করতে রেমিটেন্সে 2% প্রণোদনা দেয়া শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষজ্ঞদের পরামর্শে 2022 সালে এটি বাড়িয়ে করা হয় 2.5%। হুন্ডি বন্ধে এবার এটি 5% করার পরামর্শ ছিল বিশ্লেষকদের, কিন্তু বাজেটে সেটি আমলে নেয়নি অর্থ বিভাগ। বর্তমান যে মূল্যস্ফীতির যে সময়টা চলছে, মুদ্রাস্ফীতির সময়টা চলছে, এই সময়ের মধ্যে আমি মনে করি আমাদের প্রবাসীদেরকে একটা স্বস্তি দিবার জন্য, তাদেরকে তারা যাতে আনঅথরাইজ চ্যানেলে অবৈধভাবে হুন্ডিতে অর্থ প্রেরণ না করে, সেই জায়গায় তাদেরকে উৎসাহিত করবার জন্য রেমিটেন্সের অর্থের উপর যে প্রণোদনা, সেই প্রণোদনা বৃদ্ধি করা কিন্তু আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা প্রপোজাল ছিল যে এটি যদি আর 1% বাড়ানো যেত, 3.5 বা এরকম কিছু করা যেত। বৈশ্বিক অর্থনীতি এই 24-25-এ কিন্তু আর একটু নাজুক অবস্থায় পড়তে পারে। সেই সকল বিবেচনায় আসলে এবার 2.5%-এর বেশি প্রণোদনাটি দেওয়া হয়নি। আমরা মনে করি যে এটি খুবই এফেক্টিভ হবে হুন্ডি প্রতিরোধ করার জন্য এই প্রণোদনা বাড়ানো। প্রণোদনা দেয়ায় গেল 3 অর্থবছরে গড়ে 21 বিলিয়ন করে রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। জুনে 3 বছরের মধ্যে রেকর্ড $2.54 বিলিয়ন মার্কিন ডলার দেশে আসে। প্রণোদনা বৃদ্ধি করলে এই ধারা আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যদি আমরা ইনসেন্টিভ বেশি করে দিতে পারি, প্রবাসীদের মর্যাদা সম্পন্ন তৈরি করতে পারি এবং তাদেরকে এয়ারপোর্টে যাবার সময়, আসার সময় যদি আমরা তাদেরকে সেভাবে সম্মান দিতে পারি, 30 থেকে $35 বিলিয়ন আমরা উপার্জন করবার জন্য আমাদের একটা প্রেরণা রয়েছে। আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো পৌঁছতে পারবো। যে কোনো মেকানিজমে আমাদের এই প্রবাসী আয়ের উপর যাতে প্রণোদনাটা বৃদ্ধি করে 2.5% থেকে বাড়ানো যায়, আমি আশা করব যে সরকার প্রধানের দৃষ্টিতে আসলে এটি হয়তো সুরাহা হয়ে যাবে। এটি তো আসলে সার্কুলারের মাধ্যমেও করা যায়, 3 মাস পর পর একটা রিভিউ হবে। তো সেক্ষেত্রে আমরা আশা করি যে হয়তো এই কোয়ার্টারটা পার হলে তখন পরিস্থিতি বুঝে এই বিষয়গুলো নিয়ে আমরা আবার অগ্রসর হব। কোনো ব্যাংক যদি এরকম প্রণোদনা দেওয়া শুরু করে, তখন প্রবাসী ভাই ও বোনেরা কিন্তু ওই ব্যাংকের মাধ্যমেই আরো বেশি পাঠানোর চিন্তা করবেন ফরেন কারেন্সি। এখানে যদি সরকারকে যদি তারা কিছুটা সাপোর্ট দেয় তাহলে তো এটি ভালো হয়, কিন্তু সেরকম কোনো উদ্যোগ আসলে দুঃখজনকভাবে আমরা দেখি না। 2024-25 অর্থবছরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে 1217 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা প্রবাসীদের কল্যাণে অপ্রতুল মত বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর অভিজাত স্কুলগুলোতে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসার কারণে যানজট বাড়ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ স্মার্ট বাস সার্ভিস উদ্বোধন করে তিনি এই কথা বলেন। রাজধানীর অন্যান্য স্কুলগুলোকেও শাটল বাস সার্ভিসের আওতায় আনতে সিটি কর্পোরেশনের প্রতি তাগিদ দেন মন্ত্রী। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, দীর্ঘ 1 বছর শিক্ষক এবং অভিভাবকদের সাথে আলোচনার পর আজ থেকে ডিএনসিসি স্মার্ট স্কুল বাস চালু করা হলো। ধীরে ধীরে রাজধানীর সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এর আওতায় আনা হবে বলেও জানান তিনি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জাহাজ ভাঙা শিল্পকে পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে চট্টগ্রামে শুরু হয়েছে 2 দিনের আন্তর্জাতিক সম্মেলন। শিল্প মন্ত্রণালয়, আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা আইএমও, নরওয়ে দূতাবাস এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন বিএসবিআরএ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।
এ সময় জাহাজ ভাঙা শিল্পকে আরও ঝুঁকিমুক্ত ও ইয়ার্ডগুলো পরিবেশ বান্ধব করে তোলার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকচার, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, আইএমওর কর্মকর্তা জন আলোনসো, পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর জহিরুল ইসলাম রিঙ্কু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। ব্রিটিশ পার্লামেন্টে নিম্নকক্ষ হাউস অব কমন্সের ভোট গ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাজ্যে হাউস অব কমন্সের 650 আসনের জনপ্রতিনিধি নির্বাচন করবেন ইংল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ভোটাররা। বেসরকারি জরিপ বলছে এবারে নির্বাচনে জয় পেতে যাচ্ছে লেবার পার্টি। এর মধ্য দিয়ে 15 বছর পর আবারও তারা ক্ষমতায় আসতে যাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির বর্তমান প্রধান ও 61 বছর বয়স্ক আইনজীবী কিয়ার স্টারমার। তবে এবারে নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় হল প্রথমবারের মতো অভিবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। বেশ কয়েক বছর ধরে যুক্তরাজ্যের রাজনীতিতে অভিবাসী ইস্যুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবারে নির্বাচনে অন্তত 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন দলের মনোনয়নে ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। লেবার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মনোনয়ন পেয়েছেন 8 জন। এর মধ্যে 6 জনই নারী। তারা হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এমপি, রুশনারা আলী এমপি, রূপা হক এমপি, আফসানা বেগম এমপি, রুমি চৌধুরী ও রুফিয়া আশরাফ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলার রায়ের তারিখ পিছিয়ে 18 সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। বিচারপতি জোয়ান মার্চান রায় ঘোষণার তারিখ পিছিয়ে এই নতুন দিন ধার্য করেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে একটি ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট, যাতে একজন প্রেসিডেন্টকে ক্ষমতায় থাকাকালীন নেওয়া যে কোনো সিদ্ধান্তের জন্য দায়মুক্তি দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, সুপ্রিম কোর্ট একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। আগামী 5ই নভেম্বর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ, যেখানে আবারও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে লড়বেন দেশটির ইতিহাসে সবচেয়ে আলোচিত সমালোচিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগ মুহূর্তে পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে বিচারিক আদালত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা প্রথম। কিন্তু এই মামলায় 11 জুলাই রায় ঘোষণার তারিখ থাকলেও তা পিছিয়ে দিয়েছেন বিচারপতি জোয়ান। ম্যানহাটনের বিচারক ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দিয়েছে। এর অর্থ হলো ট্রাম্প তার শাস্তি সম্পর্কে জানতে পারবেন না। এদিকে ক্ষমতায় থাকাকালে প্রেসিডেন্টকে দায় মুক্তির ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট, যা ট্রাম্পের বিচার বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুপ্রিম কোর্টের রায়ে আমি অবাক হয়েছি। ট্রাম্পের জন্য এটি বড় বিজয়। প্রেসিডেন্টের দায়মুক্তির বিষয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ে ক্ষুব্ধ প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি একটি বিপজ্জনক নজির। যেখানে ট্রাম্প একটি ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি, সেখানে সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায় তার বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে, এমনকি তার নভেম্বরের নির্বাচনের পরেও চলে যেতে পারে। ব্যবসায়িক নথিপত্র গোপন করে সাবেক এক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় 34টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন ধনাঢ্য এই ব্যবসায়ী। ফৌজদারি এই মামলায় তার কারাদণ্ড হতে পারে। এতে ট্রাম্পের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারা না পারার শঙ্কাও আছে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পার্টিস খেলার খবর। ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস এবং তুরস্ক। শেষ 16তে রোমানিয়াকে 3-0 গোলে হারিয়েছে ডাচরা। মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় 20 মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় রোনাল্ড কোমেনের দল। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকা ভ্যান ডাইক, ডামফ্রিজদের রক্ষণে কোনো চাপ তৈরি করতে পারেনি রোমানিয়ারা। উল্টো দ্বিতীয়ার্ধের 83 মিনিটে ডোনিয়েল মালেন ব্যবধান বাড়ান। এরপর ইনজুরির সময়ে মালেনের দ্বিতীয় গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। আরেক ম্যাচে অস্ট্রিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ 8 নিশ্চিত করেছে তুরস্ক।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুদল। কলম্বিয়ার সাথে 1-1 গোলে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। শেষ 8-এ উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। যুক্তরাষ্ট্রের লেভি স্টেডিয়ামে দুদলই গোল করে প্রথমার্ধে। রিপোর্ট করছেন SM আশরাফ। 6 পয়েন্ট থাকায় কলম্বিয়া নির্ভার। 4 পয়েন্ট নিয়ে ব্রাজিলের সামনে সমীকরণ ছিল পাঁচামরা। শেষ পর্যন্ত দুই দলই কোয়ার্টার ফাইনালে উঠেছে হাতে হাত ধরে। তবে এমন ম্যাচে তেরে ফুরে আক্রমণে ওঠার চেষ্টা করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 12 মিনিটে প্রায় 30 গজ দূর থেকে নেয়া রাফিনিয়ার ফ্রি কিক কলম্বিয়ার জাল খুঁজে নিলে অবিশ্বাস্য চোখে উল্লাসে মাতে ব্রাজিল সমর্থকরা। এরপরও দমে যায়নি হামেস রদ্রিগেজরা। 19 মিনিটে এগিয়েও যায় তারা, তবে দাভিনসন সানচেজের গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে। ম্যাচে তখন উত্তপ্ত পরিস্থিতি। মেজাজ হারান দুই দলের ফুটবলাররা। হলুদ কার্ড দেখিয়ে রেফারি জানিয়ে দেন, এবার থামো নইলে দেখবে লাল কার্ড। সমতায় ফিরতে মরিয়া লরেঞ্জোর শিষ্যরা ইনজুরি সময়ে পেয়ে যায় গোল। রাইট ব্যাক দানিয়েল মুনোজ ঠান্ডা মাথায় জালে বল পাঠিয়ে স্কোর লাইন 1-1 করেন। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় দ্বিতীয়ার্ধেও গ্যালারি ভর্তি দর্শকদের মাতিয়ে রাখে দুই দল। তবে 83 মিনিটে পাওয়া গোলের সুবর্ণ সুযোগের সঠিক ব্যবহার করতে না পারায় কপাল পড়ে কলম্বিয়ার। লুইস দিয়াজের পাস থেকে ব্রাজিল গোলরক্ষক আলিসনকে একা পেয়েও ব্যর্থ হন স্ট্রাইকার রাফায়েল বোরে। SM আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শাহবাগে অবস্থান শিক্ষার্থীদের। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। তৃতীয় দিনে গড়ালো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কোটা আন্দোলনের উপর ভর করে রাজনীতির মাঠ খোলা করার চেষ্টা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। ডক্টর ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলা আপিল ট্রাইব্যুনালে দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। সাজা কখন স্থগিত হয় না, উচ্চ আদালতের পর্যবেক্ষণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।